আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মোস্ট ইম্পর্টেন্ট সিকিউ সিরিজে আজকে আমরা জটিল সংখ্যার দ্বিতীয় ক্লাসটা করব এবং এই ক্লাসে আমরা সঞ্চার পথ এবং বর্গমূল সংক্রান্ত বেসিক আলোচনা এবং সৃজনশীল বোর্ড প্রশ্নগুলো অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ কমপ্লিট করব। চলো শুরু করা যাক আজকের ক্লাস। এখন আমরা দেখব অনুবন্ধী জটিল সংখ্যা আসলে কি। দেখো, কোনো একটা জটিল সংখ্যার কাল্পনিক অংশের সামনের চিহ্নটা যদি চেঞ্জ করে দেওয়া হয় তাহলেই অনুবন্ধী জটিল সংখ্যা পাওয়া যায়। খেয়াল করো, আমাদের জটিল সংখ্যা যদি হয় z = x + iy, তাহলে এর অনুবন্ধী জটিল সংখ্যা প্রকাশ করার জন্য আমরা z এর উপর একটা বার চিহ্ন দিব। z বার হচ্ছে z এর অনুবন্ধী জটিল সংখ্যা। এক্ষেত্রে কি করব, এই কাল্পনিক অংশের সামনের চিহ্নটা চেঞ্জ করব। কাল্পনিক অংশের সামনের চিহ্নটা কি ছিল? প্লাস। তাহলে অনুবন্ধী জটিল সংখ্যার চিহ্ন কি হবে? মাইনাস। বুঝতে পেরেছো? খেয়াল করো, দেখো এখানে একটা জটিল সংখ্যা লেখা আছে z = 3 + 4i। তাহলে এর অনুবন্ধী জটিল সংখ্যা হবে z বার, উপর একটা বার চিহ্ন দিতে হবে। এক্ষেত্রে কি করতে হবে? কাল্পনিক অংশের সামনের চিহ্ন চেঞ্জ করতে হবে। কাল্পনিক অংশের সামনে কি আছে? প্লাস। তাহলে অনুবন্ধী জটিল সংখ্যা হয়ে যাবে মাইনাস। তাহলে z বার সমান আমরা পাবো 3 - 4i। এখন খেয়াল করো, ধরো জটিল সংখ্যাটা হচ্ছে z = -2 - 2i। তাহলে এর অনুবন্ধী জটিল সংখ্যা হবে z বার ইকুয়াল, মাঝখানে কি ছিল? এই কাল্পনিক অংশের সামনে কি ছিল? মাইনাস। এখন কাল্পনিক অংশের সামনে কি করতে হবে? চেঞ্জ করতে হবে, প্লাস দিতে হবে। তাহলে অনুবন্ধী জটিল সংখ্যা হবে -2 + 2i। দেখো মাইনাস কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। নেক্সট টাইপের অঙ্কগুলো আসলে খুবই ইম্পর্টেন্ট। সেগুলোতে যাওয়ার আগে একটা জিনিস আমাদের ক্লিয়ার হওয়া উচিত, সেটা কি? খেয়াল করো, আমরা যখন বলি z = x + iy, এই জটিল সংখ্যার মডুলাস যখন বের করি, দুই পাশে পরম মান চিহ্ন দিলেই আমরা বুঝি যে তার মডুলাস বের করতে হবে, তাই না? তো মডুলাস যখন বের করি তখন আমরা কি করি? আমরা লিখি √(x² + y²। এখানে x কি? x হচ্ছে এই যে বাস্তব অংশ। আর y কি? y হচ্ছে এই কাল্পনিক অংশে i এর সাথে যেটা থাকে সেটা। i এর সাথে যেটা থাকে কাল্পনিক অংশে সেটাই হচ্ছে y। আর সহজ কথায় বলতে গেলে y হচ্ছে i এর সহগ। কাল্পনিক অংশে i এর সহগটাই হচ্ছে y। তখন আমরা কি লিখি? আমরা এটাকে বাংলা এইভাবে লিখতে পারি যে বাস্তব অংশের স্কয়ার প্লাস কাল্পনিক অংশে i এর সহগের স্কয়ার। i এর সাথে যেটা থাকে i এর সহগ, এই y এর স্কয়ার। ঠিক আছে? তাহলে আমরা যখনই কোনো সংখ্যার, কোনো জটিল সংখ্যার মডুলাস বের করতে যাব, আমাদের উচিত হচ্ছে তার বাস্তব অংশ আর কাল্পনিক অংশের i এর সহগটাকে আলাদা করা। এই দুইটা জিনিস আলাদা করতে হবে। বাস্তব অংশ আলাদা, কাল্পনিক অংশে i এর সহগটা আলাদা। খেয়াল করো, দেখো এই যে জটিল সংখ্যাটা আছে, এটার মডুলাস ধরো আমরা বের করব। তাহলে বলো, এখানে বাস্তব অংশ তো বোঝাই যাচ্ছে যে এটা হচ্ছে বাস্তব অংশ x + a। আর কাল্পনিক অংশে i এর সহগগুলিকে আলাদা করেছি। i এর সহগ কোনটা? y + b। তাহলে এইখানে যদি আমরা z এর মডুলাস বের করি, মডুলাস অফ z, সেটা কি হবে? √, এই যে বাস্তব অংশ x + a হোল স্কয়ার প্লাস কাল্পনিক অংশে i এর সহগ এখানে কত? y + b, এই যে y + b হোল স্কয়ার। এখন যদি এরকম এলোমেলো ভাবে দেয়া থাকে তখন কি করব? আমাদের কাজ একটাই, বাস্তব অংশ আলাদা আর কাল্পনিক অংশে i সহগ যেগুলি আছে না, i এর সহগটাকে আলাদা করে ফেলা। দেখো খেয়াল করো, z = x + iy + 3i। এখানে দেখো তো, এই যে i সহ এই দুইটা জায়গা থেকে যদি আমরা i কে কমন নিই, কি লিখতে পারি? y + 3। এখন দেখো কাল্পনিক অংশে এই যে i এর সহগ একসাথে হয়ে গেছে না? তাহলে আমরা বাস্তব অংশ পাচ্ছি x আর i এর সহগ কি পাচ্ছি? y + 3। বুঝতে পারছো? আমরা বাস্তব অংশটাকে আলাদা করেছি আর i এর সহগগুলিকে একসাথে করে ফেলেছি। এখন তুমি মডুলাস অফ z বের করো, সেটা কি হবে? বাস্তব অংশের স্কয়ার, এই যে বাস্তব অংশ মানে x এর স্কয়ার, আর কাল্পনিক অংশে i এর যে সহগ আছে y + 3, এইটার স্কয়ার। বুঝতে পারছো? আর একটা √তো পরে থাকবেই। আচ্ছা, এরপরে খেয়াল করো, এইভাবে থাকলো জটিল সংখ্যাটা z = x - iy + 4। এই ক্ষেত্রে আমরা যখন এর মডুলাস বের করব, বাস্তব অংশ আলাদা, i এর সহগগুলি আলাদা। দেখো বাস্তব অংশ কি আছে? এখানে x আছে আর 4 আছে। এই দুইটা কিন্তু বাস্তব অংশ, কারণ এদের সাথে কোনো i নাই। i সাথে না থাকলেই তো সে বাস্তব, তাই না? তাহলে x এবং 4 কে একসাথে করো, x + 4। আর কাল্পনিক অংশে i এর সহগ নিতে হবে। এখন দেখো i এর সহগ এখানে কত? i এর সহগ কি এখানে y নাকি -y বলো তো? y এর সাথে তো একটা মাইনাসও এখানে আছে। তাহলে i এর সহগ হচ্ছে এখানে -y। এই যে দেখো ব্র্যাকেটের ভিতরে -y কে নিয়ে নিয়েছি, প্লাস i * -y। বুঝতে পারছো? i এর সাথে যেটা থাকবে চিহ্ন সহ পুরাটাই হচ্ছে i এর সহগ। সহগ বলতে আমরা কি বুঝি? চিহ্ন সহ পুরো জায়গাটাকে সহগ বুঝি না? সো সহজ কথাই হচ্ছে i ছাড়া বাকি যাই থাকবে i এর সাথে পুরাটাই i এর সহগ। তাহলে এই মাইনাস এবং y দুইটা একসাথে মিলে হয়ে গেছে i এর সহগ -y। এই জায়গাটা আমরা সময় খেয়াল করি না। খেয়ালটা না করলেই অঙ্ক একটু ঘুরিয়ে পেঁচে আসলেই এখান থেকে 4 নাম্বার শেষ। আর এগুলি খুবই ইম্পর্টেন্ট 4 নাম্বারের কোশ্চেন। এখন আমরা যা দেখবো সেগুলি আর কি। তাহলে খেয়াল করো, এখন মডুলাস অফ z যখন বের করব, মডুলাস অফ z বের করার সময় এই যে বাস্তব অংশ এটার স্কয়ার আর কাল্পনিক অংশে i এর যে সহগ আছে -y, এটার স্কয়ার, উপরে একটা √, তো থাকবে। তাহলে এই যে মডুলাস অফ z, এটা কিন্তু মোটামুটি একটা আইডিয়া আমরা নিয়ে গেছি ইনশাআল্লাহ, তাই না? এখন আমরা ইনশাআল্লাহ এই মোস্ট ইম্পর্টেন্ট কিছু 4 নম্বরের কোশ্চেন দেখবো, ঠিক আছে? চলো তাহলে আমরা এই অঙ্কটা দেখি। দেখো এখানে কি বলা হচ্ছে, p = x + iy জটিল সংখ্যাটির অনুবন্ধী জটিল সংখ্যা q হলে p + 3i = মডুলাস অফ p + 3i = মডুলাস অফ q + 4
দ্বারা নির্দেশিত সঞ্চার পথ নির্ণয় করো। আচ্ছা খেয়াল করো, পি এক্স প্লাস আই ওয়াই এর অনুবন্ধী জটিল সংখ্যা হচ্ছে কিউ। তাহলে পি যদি এক্স প্লাস আই ওয়াই হয়, কিউ হবে এক্স মাইনাস আই ওয়াই, কারণ অনুবন্ধী হলে কি হয়, এই আই এর সামনের চিহ্নটা চেঞ্জ হয়ে যায়, তাই না? আচ্ছা খেয়াল করো, তাহলে আমরা পি এবং কিউ দুইটাই পেয়ে গেলাম। এখন কি দেওয়া আছে, প্রশ্নে দেওয়া আছে পি প্লাস মডুলাস অফ পি প্লাস থ্রি আই ইকুয়াল মডুলাস অফ কিউ প্লাস ফোর। এই ধরনের প্রশ্নগুলোতে আমাদের টার্গেট থাকে প্রথমে সমীকরণ বের করে নিয়ে আসা, এক্স এবং ওয়াই এর সমীকরণ বের করা। খেয়াল করো, দেখো কিভাবে কাজটা করি ইনশাল্লাহ, তারপরে দেখবা খুবই সহজ লাগছে। খেয়াল করো, প্রথমেই এখানে তুমি এই যে পি এর মানটা বসিয়ে দাও। তাহলে কি বসালে, এক্স প্লাস আই ওয়াই প্লাস থ্রি আই তো আগে থেকেই আছে। আচ্ছা এরপরে এই পাশে আসো, কিউ, এই কিউ এর মানটা বসাও। কিউ মানে কত, এক্স মাইনাস আই ওয়াই, এর সাথে ফোর তো প্লাস হিসাবে আছে, বসে গেল। এখন খেয়াল করো, দুই পাশে কি আছে, মডুলাস চিহ্ন না, উভয়টারই, বাম পাশেরও দুই পাশে মডুলাস, ডান পাশেরও দুই পাশে মডুলাস। মডুলাস থাকলে আমরা কি করি, দেখো এই যে দেখো, মনে করো মডুলাস অফ জেড মানে কি, রুট ওভার অফ বাস্তব অংশের স্কয়ার প্লাস কাল্পনিক অংশে আই এর যে সহগ থাকে সেটার স্কয়ার। তাহলে আমাদের প্রথম কাজই কি ছিল, বাস্তব অংশটাকে আলাদা করা আর কাল্পনিক অংশে আই এর সহগগুলিকে একসাথে করা, এটা ছিল আমাদের কাজ। তাহলে দেখো এখানে আমরা বাস্তব অংশকে আগে আলাদা করবো এই পাশে, আর কাল্পনিক অংশকে আলাদা করবো। এখানে বাস্তব অংশ কোনটা, এক্স না, এই যে দেখো এক্স, এটাই শুধু আমার বাস্তব অংশ। কাল্পনিক অংশে আই এর সহগগুলিকে একসাথে করবো, এখানে আই এর সাথে ওয়াই আছে, আবার আই এর সাথে থ্রি আছে, তাহলে আই কে কমন নাও, তাহলে ওয়াই প্লাস থ্রি একসাথে হয়ে গেল। এখন বাস্তব অংশটা আলাদা, কাল্পনিক অংশে আই এর সহগগুলিও আলাদা। তাহলে এর মডুলাস যখন বের করবে তখন প্রথমে কি দিবা, রুট ওভার। রুট ওভারের ভিতরে দেখো বাস্তবের স্কয়ার, এই যে বাস্তব হচ্ছে এক্স, এক্স এর স্কয়ার, আর আই এর যে সহগ আছে এটার স্কয়ার, তার মানে ওয়াই প্লাস থ্রি এর হোল স্কয়ার, ওয়াই প্লাস থ্রি এর হোল স্কয়ার। এরপরে আসো এই পাশে মডুলাস অফ এইটা। এখন এইখানেও আমাদের সেম কাজ করতে হবে, বাস্তবটা আলাদা। বাস্তব কে কে আছে, মানে আই ছাড়া যারা আছে তারাই তো বাস্তব, আই ছাড়া যারা তারাই বাস্তব। তো আই ছাড়া কি, এক্স এবং ফোর, তাহলে এক্স এবং ফোর কে একসাথে করো। এবং আই সহ যারা তারা হচ্ছে কাল্পনিক, তাহলে আই সহ কি আছে, মাইনাস আই ওয়াই। এখন আমাদের কি লাগবে, আমাদের হচ্ছে আই এর সহগ লাগবে। আই এর সহগ কে কে, আই এর সহগ কি শুধু ওয়াই না, মাইনাসও তো আছে, তাহলে মাইনাস ওয়াই হচ্ছে আই এর সহগ। এই দেখছো আমরা বাস্তব অংশকে আলাদা করেছি, এক্স প্লাস ফোর, এক্স এবং ফোর, আর কাল্পনিক অংশে আই এর সহগ কোনটা, মাইনাস ওয়াই, এই মাইনাস ওয়াই কে আলাদা করেছি। এখন আমরা এর মডুলাস, দুই পাশে যেহেতু মডুলাস চিহ্ন দেয়া, সো আমরা এর মডুলাস বের করব। মডুলাস বের করলে কি করব, বাস্তবের স্কয়ার মানে এক্স প্লাস ফোর হোল স্কয়ার প্লাস কাল্পনিক অংশে আই এর যে সহগ আছে মাইনাস ওয়াই এর স্কয়ার। এই কাজটা হচ্ছে প্রাথমিক কাজ। এটা যদি আল্লাহর মতো হয়ে যায়, বাকিটা দেখবে ইনশাআল্লাহ জাস্ট ম্যাথমেটিক্যাল প্রসেস। ওকে দেখো খেয়াল করো, এখন তুমি দুই পাশে রুট ওভার নিয়ে এসেছো, সো স্কয়ার করো, দুই পাশ থেকে রুট ওভার উঠে যাবে, এই যে রুট ওভার উঠে গেল, স্কয়ার করে দিলাম। এখন তুমি এখানে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র ভাঙো, এই যে এই পাশেও এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র ভাঙো, এই যে। এরপরে এখন দেখো দুই পাশে কি কি এসেছে, এই পাশে এক্স স্কয়ার আছে, এই পাশেও এক্স স্কয়ার আছে, এই পাশে ওয়াই স্কয়ার আছে, এই পাশেও ওয়াই স্কয়ার আছে, আর বাকিগুলি প্লাস মাইনাস করলে এখান থেকে এই ফর্মটা পাওয়া গেল। এখান থেকে যদি আমরা মাইনাস ওয়ান দিয়ে গুণ দিয়ে দিই পুরো সমীকরণকে, তাহলে এটা পাওয়া যাবে। এই যে এটা কি একটা সরলরেখার সমীকরণ না, সরলরেখার সমীকরণকে, সরলরেখার আদর্শ সমীকরণ হচ্ছে এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল জিরো। দেখো এই ফর্মেই তো চলে এসেছে, এক্স প্লাস বি ওয়াই প্লাস সি। তাহলে এই ফর্মের সাথে যেহেতু মিলছে, মানে এখানে স্কয়ার টয়ার কিছু নাই। দেখো আমাদের সিলেবাসে সরলরেখা, বৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, পরাবৃত্ত এগুলি আছে, তাই না? তো সরলরেখার সমীকরণে কোনো স্কয়ার থাকে না, বাকিদের সমীকরণে কিন্তু স্কয়ার আছে। যেহেতু এই সমীকরণে এক্স এবং ওয়াই এর উপরে কোনো স্কয়ার নাই, এর আকারটা এই সরলরেখার সমীকরণের মতো, যেটা 9 থেকে আমরা দেখে এসেছি। তাই আমরা বলতে পারি যে সরলরেখা সঞ্চার পথের সমীকরণ নির্দেশ করবে আমাদের এই সমীকরণটা। আর এটাই চেয়েছে যে এটার দ্বারা এই যে মডুলাস অফ পি প্লাস থ্রি আই ইকুয়াল মডুলাস অফ কিউ প্লাস ফোর দ্বারা নির্দেশিত সঞ্চার পথ নির্ণয় করো। শুধু সমীকরণ নির্ণয় করলেই হবে না, এখানে বলে দিতে হবে যে সমীকরণটা আসলে কার সঞ্চার পথ বা কার সমীকরণটা নির্দেশ করে সেটা বলতে হবে। সঞ্চার পথ বলতে বোঝাচ্ছে যে এটা সরলরেখা হবে না বৃত্ত হবে না উপবৃত্ত না অধিবৃত্ত না পরাবৃত্ত, এটা বলতে হবে তোমাকে। তো একটা জিনিস শুধু খেয়াল রেখো যে স্কয়ার নাই, এক্স এবং ওয়াই কার উপরই স্কয়ার নাই এরকম একজন, সেটা হচ্ছে সরলরেখা। ওকে, আশা করছি ইনশাআল্লাহ কোশ্চেনের আনসারটা বুঝে গেছো। এখন এই অঙ্কে আসো, এখানে বলা হচ্ছে জেড বার ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই হয়, তাহলে মডুলাস অফ জেড প্লাস থ্রি প্লাস মডুলাস অফ জেড বার মাইনাস থ্রি ইকুয়াল 10 দ্বারা নির্দেশিত সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। তাহলে খেয়াল করো, জেড বার দেওয়া আছে আমাদেরকে এক্স প্লাস আই ওয়াই, তাহলে জেড কি হবে, জেড বারের অনুবন্ধী না জেড। তাহলে আমরা যখন এখান থেকে জেড বার থেকে জেড বের করবো, তখন এই মাঝখানে আই এর যে চিহ্নটা আছে, আই এর সামনের চিহ্নটা শুধু চেঞ্জ করবো। আই এর সামনে চিহ্ন আছে প্লাস, তাহলে আমরা বানিয়ে দিব এটাকে মাইনাস, কারণ জেড বার এবং জেড একেবারে অনুবন্ধী। তাহলে আমরা কিন্তু জেড বারও পেয়ে গেলাম, জেডও পেয়ে গেলাম। জেড বার হচ্ছে এক্স প্লাস আই ওয়াই আর জেড হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই। ওকে, এখন আসো এই যে সমীকরণটা আমাদের দেওয়া আছে, এই সমীকরণে আমরা জেড এবং জেড বারের মান বসাবো। এই যে দেখো জেড এর মানটা যদি বসাই কি পাবো, মডুলাস অফ এক্স মাইনাস আই ওয়াই প্লাস থ্রি। এর সাথে প্লাস হিসাবে আসবে কি, এই পাশে জেড বারের মান বসাবো, জেড বারের মানটা বসাও, মডুলাস অফ এক্স প্লাস আই ওয়াই মাইনাস থ্রি ইকুয়াল 10। সমীকরণে আমরা জেড এবং জেড বারের মান বসিয়ে দিলাম। এখন আমরা যখনই এই মডুলাসটা তুলতে যাব, তখন মডুলাস অফ জেড মানে কি ছিল, মডুলাস অফ জেড মানে ছিল রুট ওভার বাস্তব অংশের স্কয়ার প্লাস কাল্পনিক অংশে আই এর সহগের স্কয়ার। সো আমাদেরকে আগে বাস্তব অংশটা আলাদা করতে হবে।
আর কাল্পনিক অংশে আই এর যে সহগ আছে ওই সহগটা পুরোটা একসাথে করতে হবে, তারপরে এই মডুলাসটা অ্যাপ্লাই করতে হবে, তাই না? ওকে, তাহলে খেয়াল করো এই জায়গায় এই প্রথম মডুলাসের ভিতরে বাস্তব অংশ কে? যার সাথে আই নাই সেইটাই বাস্তব, আর যার সাথে আই থাকবে সেটা কাল্পনিক। এখানে দেখো এক্স এবং এই 3 এর সাথে কোনো আই নাই, সুতরাং এটা বাস্তব। এক্স আর 3 কে একসাথে করো, বাস্তব অংশ একসাথে হলো। আর কাল্পনিক অংশ হচ্ছে আই ওয়াই, শুধু আই ওয়াই নাকি মাইনাস আই ওয়াই বলো তো? মাইনাস আই ওয়াই না? আচ্ছা, এখন আই এর সহগ কোনটা? আই ছাড়া বাকি সম্পূর্ণটাই হচ্ছে আই এর সহগ, আই ছাড়া বাকি পুরোটাই হচ্ছে আই এর সহগ। এখানে আই এর সহগ কত? মাইনাস এবং ওয়াই, দুইটা হচ্ছে আই এর সহগ, তাহলে মাইনাস আর ওয়াই কে একসাথে রাখো। বুঝতে পারছো কথাটা? ওকে, তাহলে এখন এটা হয়ে গেল তোমার এই প্রথম মডুলাসের ভিতরে বাস্তব আর কাল্পনিক অংশ আলাদা হলো। দ্বিতীয় মডুলাসে আসো, এইখানে বাস্তব অংশ কোনটা? এক্স এবং মাইনাস 3, কারণ এই দুইটার সাথে কোনো আই নাই, সুতরাং এটাই বাস্তব, এক্স মাইনাস 3। আচ্ছা, কাল্পনিক অংশ কোনটা? আই আই, এই যে আই এর সাথে কি আছে? ওয়াই, এটাই কাল্পনিক। এখন আই এর সহগটাকে একসাথে করতে হবে। আই এর সাথে আই ছাড়া আর কি আছে? প্লাস আছে এবং ওয়াই আছে, তাহলে প্লাস এবং ওয়াই হচ্ছে আই এর সহগ, ঠিক আছে না? এখন প্লাসকে কি আলাদা করে আমরা উল্লেখ করি কখনো? করি না, সুতরাং আমরা আই এর সাথে শুধু ওয়াই কে রেখে দিচ্ছি, ওয়াই মানেই হচ্ছে প্লাস ওয়াই। ওকে, তাহলে এখন দ্বিতীয় মডুলাসটাও কমপ্লিট, ইকুয়াল 10। এখন আসো আমরা মডুলাস তুলে ফেলবো। যেই মাত্র তুমি এই মডুলাস চিহ্ন তুলে ফেলবে, সাথে সাথে রুট ওভার দিয়ে দিবে, রুট ওভার বাস্তব অংশের স্কয়ার এক্স প্লাস টি হোল স্কয়ার প্লাস আই এর সহগের স্কয়ার, আই এর সহগ মাইনাস ওয়াই স্কয়ার। আচ্ছা, এরপরে এই পাশে মডুলাস তোলার সাথে সাথে রুট ওভার দাও, রুট ওভার বাস্তব অংশের স্কয়ার মানে এক্স মাইনাস টি হোল স্কয়ার প্লাস আই এর সহগের স্কয়ার, আই এর সহগ হচ্ছে ওয়াই স্কয়ার, ইকুয়াল 10। কাজ হয়ে গেল। এই পর্যন্ত যা করেছি আমরা তাই জটিল সংখ্যা। আর এখন যা করব সেটা হচ্ছে ম্যাথমেটিক্স, যোগ বিয়োগ গুণ ভাগ স্কয়ার করাই করি। তো এখানে যেহেতু রুট ওভার আছে, দেখো স্কয়ার তো আমাদের করতেই হবে, না তো রুট ওভার উঠবে না। কিন্তু এক্ষেত্রে খেয়াল রেখো, যখনই দুইটা রুট ওভার পাশাপাশি আসবে প্লাস হিসেবে বা মাইনাস হিসেবে, তখন তুমি একটা রুট ওভারকে এই ডান পাশে শিফট করে দিবা 10 এর সাথে, তাহলে স্কয়ারটা তাড়াতাড়ি উঠবে। এটা খেয়াল রেখো, না হলে পরীক্ষার হলে অঙ্কটা অনেক বড় হয়ে যাবে, তখন প্যাচে লেগে যেতে পারে। এই ট্রিক্সটা খেয়াল রেখো, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট তোমার জন্য। এটা জটিল সংখ্যা না, এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল বিষয়। হ্যাঁ, এখানে জাস্ট আমরা যোগ বিয়োগ গুণ ভাগ এবং স্কয়ারের কাজ করছি এখন, খেয়াল করো। তো আমি দুইটা রুট ওভার পাশাপাশি এসেছে, একটাকে 10 এর পাশে নিয়ে গেলাম, এই একটাকে 10 এর পাশে নিয়ে গেলাম, তারপরে আমি স্কয়ার করব। এক্ষেত্রে খেয়াল করো, এই রুট ওভারের ভিতরে এক্স প্লাস টি হোল স্কয়ার ছিল, এটাকে আমরা ভেঙে ফেলেছি, আর ওয়াই স্কয়ার এটার মানও আমরা বসিয়েছি। এখানে এক্স মাইনাস টি হোল স্কয়ার ছিল, এটাকে আমরা ভেঙে ফেলেছি, আর ওয়াই স্কয়ার এটা তো সাথে আছে। তো আমরা কি করেছি? আমরা জাস্ট এই রুট ওভারটাকে 10 এর পাশে নিয়ে গিয়েছি, এর ফলে এই রুট ওভারের সামনে মাইনাস চলে এসেছে, প্লাসের জায়গায় মাইনাস চলে এসেছে। ওকে, এখন আমরা একে স্কয়ার করব। তো একে স্কয়ার করব, একে স্কয়ার করলেই এই রুট ওভারটা আর স্কয়ার মিলে রুট ওভারটা উঠে যাবে এখান থেকে। এই দেখো রুট ওভারটা উঠে গেল। এই পাশে আসো, এই পাশে যখনই তুমি স্কয়ার করবা, এখানে হবে a মাইনাস বি হোল স্কয়ার। কেন? এটা হচ্ছে a আর এই রুট ওভারটা হচ্ছে b, তাহলে a মাইনাস বি হোল স্কয়ার হলো না? আচ্ছা, a মাইনাস বি হোল স্কয়ার মানে a স্কয়ার, মানে 10 এর স্কয়ার প্রথম হবে, 10 এর স্কয়ার মানে 100 মাইনাস 2ab, 2 a কি? a হচ্ছে 10, এই 10, আর b কি? b হচ্ছে এই রুট ওভার, এই রুট ওভার 2ab প্লাস b স্কয়ার, b মানে হচ্ছে এই রুট ওভারের ভিতরে যেটা আছে এটা, এইটার স্কয়ার। তাহলে স্কয়ার আর রুট ওভার কিন্তু উঠে যাবে, তখন এই রুট ওভারের ভিতরে জিনিসটাই শুধু থাকবে, রুট ওভার এখানে আর থাকবে না। আচ্ছা, আসো নিচের লাইনে আসো, সমস্যা নেই। এই পাশে যা আছে হুবহু লিখে ফেলো। এরপরে আসো 100 মাইনাস 2 ইন্টু 10 মানে 20, রুট ওভারের ভিতরে যা আছে তা হুবহু লেখো। আর এখানে আমরা কি বলেছিলাম? এই স্কয়ার আর রুট ওভার ক্যান্সেল হয়ে যাবে, ফলে রুট ওভার এখানে আর থাকবে না। এখন তুমি যখন নিচের লাইনে আসবা, তখন এই যে এখানে রুট ওভার আছে, এই রুট ওভারটাকে আবার তুলতে হবে, তাই না? রুট ওভার না তুললে তো আমরা সমীকরণ পাবো না। রুট ওভারটাকে আবার তুলতে গেলে আবার তোমাকে স্কয়ার করতে হবে। এখন কি করবা? এখন জাস্ট এই যে রুট ওভারের জায়গাটা, এই জায়গাটাকে তুমি সমীকরণের এক পাশে আনবা, বাকি সবকিছুকে এক পাশে রাখবা, তাহলে স্কয়ারটা করলে রুট ওভারটা সহজে উঠবে। না হয় কিন্তু আবার জগা খিচুড়ি লেগে যাবে, খেয়াল রেখো। দেখো এখন কি করছি আমরা? এই রুট ওভারের জায়গাটাকে আমরা সমীকরণের এক পাশে নিয়ে আসবো, তখন -20 রুট ওভার অফ এক্স স্কয়ার মাইনাস 6x প্লাস 9 প্লাস ওয়াই স্কয়ার, এই পুরো জায়গাটা হয়ে যাবে প্লাস। এটাকে আমরা সমীকরণের এই পাশে নিয়ে আসলাম, আর বাকি সব কিছুকে ওই পাশে নিয়ে যাও। আচ্ছা, ওই পাশে কি ছিল? 100, মানে এই যে রুট ওভারের সাথে কি ছিল? 100 ছিল, এটা এই পাশেই থাকবে, কোনো অসুবিধা নেই। এরপরে কি ছিল? এক্স স্কয়ার মাইনাস 6x প্লাস 9 প্লাস ওয়াই স্কয়ার, এই যেটা লিখে ফেললাম। এখন এই পাশে কি ছিল? এই জায়গাটা আমরা ওই রুট ওভারের পাশে নিয়ে যাব, এটাই তো আমাদের কাজ। রুট ওভারকে নিয়ে এসেছি এই পাশে, আর এইটাকে নিয়ে যাব এই পাশে। তাহলে এক্স স্কয়ার প্লাস 6x প্লাস 9 প্লাস ওয়াই স্কয়ার, ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে না? এই যে মাইনাস এক্স স্কয়ার মাইনাস 6x মাইনাস 9 মাইনাস ওয়াই স্কয়ার। এখন এই পাশে ক্যালকুলেশন করো, দেখো এক্স স্কয়ার আর এক্স স্কয়ার কাটা, ওয়াই স্কয়ার আর ওয়াই স্কয়ার কাটা, 6x আর মাইনাস 6x কি হবে? মাইনাস 12x। তাহলে 100 এর সাথে আমরা পেলাম মাইনাস 12x, আর 9 আর 9 তো 9 আর মাইনাস 9 তো কাটাই যায়। তাহলে এই পাশে রুট ওভার আছে, আর এই পাশে আমরা পেয়ে গেলাম আমাদের মান। তাহলে আমরা কত পেলাম? 20 রুট ওভার অফ এক্স স্কয়ার মাইনাস 6x প্লাস 9 প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল 100 মাইনাস 12x। দেখো আগের স্লাইডের এই শেষ লেখাটা তোমাদের সুবিধার জন্য আমি এই স্লাইডের শুরুতে লিখে দিয়েছি। এখন খেয়াল করো, উভয় পাশে আমরা যদি 4 দিয়ে ভাগ দিই, তাহলে এই পাশে 4 দিয়ে ভাগ দিলে 20 থেকে পাবো 5, আর এই পাশে 4 দিয়ে ভাগ দিলে 100 থেকে থাকবে 25, আর 12 থেকে থাকবে 3। এখন আমরা স্কয়ার করব, ঠিক আছে? এই যে দেখো, এখন যখনই আমরা স্কয়ার করব তখনই 5 স্কয়ার হবে 25, আর এই রুট ওভারটা উঠে যাবে। এই পাশে আসো, এই পাশে
25 মাইনাস 3x এর উপরে হোল স্কয়ার হয়ে গেল। তাহলে এই পাশে আমরা a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা ইউজ করতে পারি। এখানে a হচ্ছে 25, তাহলে 25 স্কয়ার মাইনাস 2ab, a হচ্ছে 25, b হচ্ছে 3x প্লাস 3x হোল স্কয়ার। ওকে, এখন জাস্ট ক্যালকুলেশন করবা, 25 কে ব্র্যাকেটের ভিতর গুণ দিয়ে দিবা, আর এই পাশে তো সব আছে। এখন দুই পাশে ক্যালকুলেশন করলে তুমি এই মানটা পেয়ে যাবা। এইটা হচ্ছে মূলত উপবৃত্তের সমীকরণ। কিভাবে বুঝবো এটা উপবৃত্তের সমীকরণ? দেখো খেয়াল করো, বৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, এই তিনটা সমীকরণে স্কয়ার থাকবে, x এবং y দুইটার উপরেই স্কয়ার থাকবে। সরলরেখা সমীকরণ আগে বের করেছিলাম, কোনো স্কয়ার ছিল না। বৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত এই তিনটা সমীকরণে x এবং y দুইটার উপরেই কি থাকে? স্কয়ার থাকে। ঠিক আছে, খেয়াল রেখো। এখন বৃত্তের সমীকরণের স্পেশালিটি হচ্ছে x স্কয়ার আর y স্কয়ারের সহগ সমান থাকে। তোমাদের খেয়াল আছে বৃত্ত অধ্যায়ে আমরা এটা কিন্তু করেছিলাম, দেখেছিলাম যে প্রতি ক্ষেত্রে x স্কয়ার আর y স্কয়ারের সহগ সমান ছিল, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy। ওখানে x স্কয়ার আর y স্কয়ারের সহগ প্রতি ক্ষেত্রে সমান ছিল না? আচ্ছা, এটা খেয়াল রেখো। বৃত্ত হলে x স্কয়ার আর y স্কয়ারের সহগ সমান হবে। উপবৃত্ত আর অধিবৃত্তের ক্ষেত্রে x স্কয়ার আর y স্কয়ারের সহগ হবে অসমান হবে, উপবৃত্ত আর অধিবৃত্তের ক্ষেত্রে। তবে এই ক্ষেত্রে খেয়াল রেখো, উপবৃত্ত হবে যদি x স্কয়ার আর y স্কয়ারের মাঝখানে প্লাস থাকে, আর অধিবৃত্ত হবে যদি x স্কয়ার y স্কয়ারের মাঝখানে মাইনাস থাকে। আচ্ছা, এখন খেয়াল করো, এখানে x স্কয়ার y স্কয়ারের সহগ কি সমান না অসমান? অবশ্যই অসমান, আর অসমান হলেই এটা উপবৃত্ত বা অধিবৃত্ত হবে। মাঝখানে যেহেতু প্লাস আছে তাহলে উপবৃত্ত, আর মাঝখানে মাইনাস থাকলে অধিবৃত্ত। তাহলে এটা উপবৃত্তের সমীকরণ। এই পর্যন্ত করে যদি তুমি বলে দাও যে এটা উপবৃত্তের সমীকরণকে নির্দেশ করে, তাহলে হয়ে যাবে। বেটার হচ্ছে উপবৃত্তের আদর্শ ফর্মে নিয়ে যাওয়া। উপবৃত্তের আদর্শ ফর্মে কিভাবে নিব? এই ক্ষেত্রে আমরা ওই যে ছেদক আকৃতির সরলরেখা করেছি না, x/a + y/b = 1, ওই ফর্মটা হচ্ছে উপবৃত্তের আদর্শ ফর্ম। এই ক্ষেত্রে এই পাশে এই যে 400 কে তুমি 1 বানাবা, এটা হচ্ছে বেস্ট। 400 কে 1 বানালেই সবকিছু অটোমেটিক হয়ে যায়। তাহলে 400 কে 1 বানাতে হলে 400 দিয়ে ভাগ দাও, তখন এই পাশে 1 হয়ে যাবে। আর এই পুরো সমীকরণই 400 দিয়ে ভাগ হবে। এই যে দেখো, 16x স্কয়ারও 400 দিয়ে ভাগ হয়েছে, 25y স্কয়ারও 400 দিয়ে ভাগ হয়েছে। এখন 16 আর 400 কাটাকাটি করলে নিচে থাকবে 25, 25 আর 400 কাটাকাটি করলে নিচে থাকবে 16 = 1। তাহলে এইটা হচ্ছে উপবৃত্তের আদর্শ ফর্ম। এখানে 25 মানে কি 5 স্কয়ার, আর 16 মানে কি 4 স্কয়ার। তাহলে দেখো এখন এটাকে আমরা এইভাবে বলতে পারি কিনা, x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার = 1। ওই সরলরেখার মতো x বাই a y বাই b, আর এখন স্কয়ার x স্কয়ার বাই a স্কয়ার y স্কয়ার বাই b স্কয়ার। এখানে a স্কয়ার হচ্ছে 5 স্কয়ার, b স্কয়ার হচ্ছে 4 স্কয়ার = 1। এটা হচ্ছে উপবৃত্তের সমীকরণ। ঠিক আছে, এখন চলো আমরা বর্গমূল নির্ণয় করা শুরু করি। দেখো প্রথমে আমাদের সামনে এসেছে 2y। 2y এর বর্গমূল নির্ণয় করতে হলে প্রথমেই তুমি এর সাথে একটা 1 দিবা আর একটা -1 দিবা। তাহলে আলটিমেটলি কিন্তু মানের কোনো চেঞ্জ হলো না, 1 আর -1 ক্যান্সেল হয়ে গেলে তো 2y থাকবে, তাই না? আচ্ছা দেখো তো, -1 মানে কি i স্কয়ার না? -1 কে তো আমরা জানি -1 মানে i স্কয়ার। আচ্ছা, এখন খেয়াল করো, 1 কে তুমি কি 1 স্কয়ার লিখতে পারো? পারো। আচ্ছা, 2i কি লেখা যায়? 2 * 1 * i লেখা যাবে, প্লাস -1 মানে কি i স্কয়ার। তাহলে -1 এর জায়গায় হয়ে গেল প্লাস i স্কয়ার। এখন খেয়াল করো তো, এটা কি আমাদের সূত্র হলো না? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা এখান থেকে কি পাবো? a প্লাস b হোল স্কয়ার মানে 1 প্লাস i হোল স্কয়ার। এখন তুমি রুট ওভার করো, তাহলে 2i কে রুট ওভার করে দাও, রুট ওভার অফ 2i, এই স্কয়ার উঠে যাবে, তুমি পাবা প্লাস মাইনাস 1 প্লাস i। তাহলে দেখো বর্গমূল বের করার মূলত আমাদের কাজটা কি? আমরা প্রথমে কি করব? আমরা প্রথমে একটা হোল স্কয়ার বের করব, এটা পূর্ণবর্গ বা হোল স্কয়ার বের করব, তারপর সেটাকে জাস্ট আমরা রুট ওভার করে দেব। আর রুট ওভার করলে সামনে তো প্লাস মাইনাস আসবে, তাই না? আচ্ছা, মাইনাস i এর রুট ওভার কিভাবে বের করব? এই ক্ষেত্রে খেয়াল করো, তোমার 2i এর রুট ওভার তো তুমি বুঝেছো, তোমার একটা 1 আর একটা -1 সাথে নিলেই এখান থেকে পূর্ণবর্গ হয়ে যাবে। তো যখনই তোমাকে বলবে -i বা শুধু +i, তুমি চিন্তা করবে যে তোমার 2i হলে সবচেয়ে ভালো হতো, তাই না? 2i হলে তুমি একটা 1 একটা -1 সাথে নিতে পারতে খুব সহজে, তখন স্কয়ার হয়ে যেত, পূর্ণবর্গ হয়ে যেত। তো তুমি এখন এক কাজ করো, হাফ দাও সামনে, তাহলে তুমি এখানে জোর করে একটা 2i লিখতে পারবা, কারণ হাফ আর 2 একে অপরকে ক্যান্সেল করবে। তাহলে যখনই তুমি সামনে একটা হাফ দিবা, তোমার এই ব্র্যাকেটের ভিতরে কি হয়ে গেল? -i হয়ে গেল -2i। এখন তুমি এটাকে পূর্ণবর্গ বানাতে পারবা। এই যে এখন এই আগের অঙ্কের মতো এই 2i হয়ে গেছে ব্র্যাকেটের ভিতরে, তোমার মাইনাস এসেছে, কোনো অসুবিধা নেই, বাট এটার সাথে এই -2 এর সাথে তুমি লিখতে পারো 1 এবং -1। তাহলে 1 কে 1 স্কয়ার লেখা যায়, আর -2i কে কি লেখা যায়? -2 * 1 * i। আর -1 কে আমরা কি লিখতে পারি? i স্কয়ার। তাহলে দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই ফর্মুলা এসে গেল। তার মানে কি a মাইনাস b হোল স্কয়ার, এই যে a মাইনাস b হোল স্কয়ার, 1 - i হোল স্কয়ার, সামনে হাফ তো আছে। এখন তুমি রুট ওভার করো, এই -i কে এখন রুট ওভার করে দাও, তাহলে সামনে হবে প্লাস মাইনাস, এরপরে হাফ হয়ে যাবে 1/√2, আর এখান থেকে স্কয়ার উঠে যাবে, থাকবে 1 - i। এখন খেয়াল করো, যদি যদি পরীক্ষায় ধরো তোমার সামনে আসলো এইটাই, তখন তুমি কি করবা? কোনো সমস্যা নাই, তুমি 4 সামনে রাখো আর 2i কে ভিতরে রাখো ব্র্যাকেটের, আর এই 2i কে তুমি স্কয়ার বানাও। তুমি জানো 2i মানে কি? 2i মানে সবার শেষে কি আসে? একটু আগে এই ক্যালকুলেশনটা করলে সবার শেষে আসে 1 + i হোল স্কয়ার। তাহলে এর ভিতরে হবে, ব্র্যাকেটের ভিতরে 1 + i হোল স্কয়ার। এরপরে কি রুট ওভার করে দাও, তাহলে আসবে প্লাস মাইনাস 2 * 1 + i। দেখো কত সহজ। এখন ধরো কোনো কারণে বেজোড় সংখ্যা দিল, যেমন ধরো 9, এটাও অনেক সময় পরীক্ষায় আসে, তখন কি করব?
তখন তুমি আগের মতোই, তোমার 2i দরকার না, এই যে দেখো এই ফর্মে রাখার জন্য তোমার 2i দরকার। তাহলে তুমি এক কাজ করো, 9/2 লেখো, তাহলে অটোমেটিক 2i চলে আসবে। এটাকে ব্র্যাকেটের ভিতরে রাখো। এখন 9/2 কে বাইরে রাখো, আর 2i কে হোল স্কয়ার তো বানানোর প্রসেস আমরা অলরেডি দেখেছি, একটা 1 নিতে হয়, একটা -1 নিতে হয়, এভাবে নিতে হয়। এবং তারপরে কি পাওয়া যায়, 2i নিলে পাওয়া যায় 1 + i হোল স্কয়ার, আর -2i থাকলে পাওয়া যায় 1 - i হোল স্কয়ার। যেহেতু আমরা এখানে +2i করছি, আমাদের আসবে 1 + i হোল স্কয়ার। সেটাকে যদি আমরা রুট ওভার করে দিই, তখন সামনে আসবে প্লাস মাইনাস, 9 হয়ে যাবে 3, নিচে হবে √2, আর 1 + i হোল স্কয়ার থেকে শুধু 1 + i থাকবে। তার মানে আমরা শুধু 2i বানানোর চেষ্টা করব, বুঝতে পারছো? শুধুমাত্র 2i বানানোর টার্গেট রাখলেই তোমার বাকি কাজ ইনশাআল্লাহ হয়ে যাবে। বর্গমূল নির্ণয়ের জন্য কিছু শর্টকাট আছে, যেগুলো মূলত এমসিকিউ এর জন্য উপযোগী, কিন্তু সেগুলি যদি তুমি সৃজনশীলে ব্যবহার করো, তবে কিন্তু নাম্বার না পাওয়ার সম্ভাবনাই বেশি। তাই আমি বলবো, অযথা রিস্ক না নিয়ে আমি কিভাবে বর্গমূলগুলো বের করছি খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, ইনশাআল্লাহ দেখবা খুবই সহজ লাগবে। এখন এই বর্গমূলটা খেয়াল করো, এই ধরনের বর্গমূল যেটা তোমরা দেখতে পাচ্ছ, এই বর্গমূলগুলি আসলে একটু কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। কিভাবে? খেয়াল করো, এখানে কিন্তু দুইটা পদ আছে, -7 আর 24i, দুইটা পদ। এই একাধিক পদের সমষ্টি হিসেবে যখন আসবে, তখন তুমি কি করবা, i এর সাথে যেটা থাকবে 24i, এই i এর সাথে যে সহগটা থাকবে তাকে তুমি 2 দিয়ে আগে ভাগ দিবা। তাহলে 24 কে 2 দিয়ে ভাগ দিলে কত পাওয়া যাবে? 12। বুঝেছো? এক নাম্বার স্টেপ কি, i এর সামনে যে সহগটা থাকবে তাকে 2 দিয়ে ভাগ দেয়া। তাহলে 24 কে 2 দিয়ে ভাগ দিলে কত পাওয়া গেল? 12। খেয়াল করো, এখন এই 12 কে এমন দুইটা উৎপাদকে তুমি ভাগ করবা, যেই দুইটা উৎপাদককে স্কয়ার করে ক্যালকুলেশন করলে -7 পাওয়া যায়। কথাটা খেয়াল করেছো? খেয়াল করো, এই 12 কে এমন দুইটা উৎপাদকে বিশ্লেষণ করবা, যেই দুইটা উৎপাদককে স্কয়ার করে ক্যালকুলেশন করলে -7 পাওয়া যায়। দেখো 12 এর উৎপাদক কি কি আছে? 3 4 12, 3 আর 4 হতে পারে। আবার 12 এর উৎপাদক 6 দুগুণে 12, 2 আর 6 হতে পারে। আবার 12 এর উৎপাদক 12 একে 12, মানে 12 আর 1 হতে পারে। তাহলে তিন ধরনের উৎপাদক পেলাম, কি কি? একটা হচ্ছে 3 4 12, 3 আর 4, আরেকটা হচ্ছে 6 দুগুণে 12, 6 আর 2, আরেকটা হচ্ছে 12 একে 12, 12 আর 1। এখান থেকে তুমি যে কোনো দুইটা দুইটা করে নিবা। তো ক্যালকুলেশন করার পরে এই যে কোনো দুইটা করে নিবা, নিয়ে স্কয়ার করে তারপর ক্যালকুলেশন করে এই যে i এর সামনে যেই পদটা আছে, এই পদ বানানোর চেষ্টা করবা। এখন চোখের দেখায় দেখে মনে হচ্ছে যে 3 আর 4 কে নিয়ে ক্যালকুলেশন করলে -7 সহজে পাওয়া যাবে। চলো দেখি হয় কিনা। তাহলে আমরা কাদেরকে নিব? 12 থেকে 3 4 12, 3 কে নিব আর 4 কে নিব। তো কাজ কি? কাজ হচ্ছে প্রথমে এদেরকে স্কয়ার করতে হবে, কারণ আমরা তো স্কয়ার করেই তারপর রুট ওভার করি, স্কয়ার করে তারপরেই তো রুট ওভার করি, তাই না? মানে আগে পূর্ণবর্গ বানাই। তাহলে 3 কে স্কয়ার করো, কি আসবে? 9। 4 কে স্কয়ার করো, কি আসবে? 16। এখন 9 আর 16 থেকে কি -7 পাওয়া সম্ভব? অবশ্যই সম্ভব। তুমি যদি 9 থেকে 16 কে মাইনাস করে দাও, তাহলেই -7 চলে আসবে। হয়ে গেল কাজ। যদি এইখান থেকে এই দুইটাকে স্কয়ার করার পরে যে মানগুলি আসতো, সেগুলি থেকে যদি কোনোভাবে -7 না আসতো, তখন কিন্তু আমরা 6 আর 2 নিতাম। এটা দিয়েও যদি না হতো 12 আর 1 নিতাম। কথা ক্লিয়ার? এখন খেয়াল করো, 9 এবং -16, তাহলে আমরা এখানে লিখে ফেলি, -7 এর জায়গায় লিখে ফেলি 9 - 16, আর 24i যেভাবে আছে সেভাবেই থাকুক। -7 কে আমরা এই দুই ভাগে ভাগ করে ফেললাম। এখন দেখো 9 মানে কি? 3 স্কয়ার। 16 মানে কি? 16 মানে হচ্ছে 4 স্কয়ার। আর এর সামনে মাইনাস আছে, তাহলে আমরা -1 কে আলাদা লিখতে পারি, কারণ এই -1 কে পরবর্তীতে i স্কয়ার লেখা যাবে, লেখা যাবে না? ওকে। আর সাথে 24i তো আগের মতই আছে। এখন দেখো 3 স্কয়ার থাকলো, এই -1 কে এই যে আমরা i স্কয়ার লিখে ফেললাম, আর 4 স্কয়ার তো 4 স্কয়ার আছে, আর 24i সাথে আছে। এখন আমরা এখান থেকে 3 স্কয়ার পাবো, 4i হোল স্কয়ার পাবো। দেখো এটা হচ্ছে আমাদের a স্কয়ার, এটা হচ্ছে আমাদের b স্কয়ার। তাহলে এখান থেকে 24i থেকে 2ab লেখা যাবে না? 2 ইনটু a হচ্ছে 3, এই যে a হচ্ছে 3, আর b হচ্ছে 4i, এই যে b হচ্ছে 4i। তাহলে এখন a প্লাস b হোল স্কয়ার হয়ে গেল, 3 প্লাস 4i হোল স্কয়ার। এখন এটাকে তুমি রুট ওভার করো, বাবা প্লাস মাইনাস এই স্কয়ারটা উঠে যাবে 3 প্লাস 4। ওকে, আচ্ছা এখন খেয়াল করো এর পরের অঙ্কটা, তাহলে ইনশাআল্লাহ পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে কি বলা হচ্ছে, -5 প্লাস 12 রুট ওভার অফ -1, এটাকে তোমার পূর্ণবর্গ বানাতে হবে। আচ্ছা এই ক্ষেত্রে খেয়াল রাখবো যে 12 রুট ওভার অফ -1 মানেই হচ্ছে রুট ওভার অফ -1 মানে কি? i। তাহলে এই লাইনটা খেয়াল রাখো, এই লাইনটা। এখন আমরা জানি এই ক্ষেত্রে কি করতে হয়, এক্ষেত্রে প্রথমে i এর সামনে যেটা আছে, i এর সহগ, সেটাকে 2 দিয়ে ভাগ দিতে হয়। তাহলে কি পাওয়া যাবে? 6 পাওয়া যাবে। 12 কে 2 দিয়ে ভাগ দিলে তো 6 পাওয়া যাবে, তাই না? ওই পাশে আমি 6 লিখলাম। এখন 6 কে এমন দুইটা উৎপাদকে বিশ্লেষণ করবা, যাদেরকে স্কয়ার করে ক্যালকুলেশন করলে -5 পাওয়া যায়। ঠিক আছে? আচ্ছা 6 কে দুইটা উৎপাদকে আমরা বিশ্লেষণ করি। 6 এর উৎপাদক কি কি হতে পারে? 3 দুগুণে 6, 2 আর 3 হতে পারে। আর কি হতে পারে? 6 কে 6, 1 আর 6 হতে পারে। ওকে, তাহলে এখন প্রথম আমরা 2 আর 3 কে নিয়ে কাজ করি। মনে হচ্ছে 2 আর 3 দিয়ে -5 সহজে হবে, দেখি হয় কিনা। না হলে তো 1 আর 6 আছেই। আচ্ছা প্রথমে আমরা 6 এর উৎপাদক 2 নিলাম, আর সাথে 3 নিলাম। এখন কি কাজ করতে হবে? প্রথমে এদেরকে স্কয়ার করতে হবে। তাই 2 কে স্কয়ার করি, কি পাবো? 4। 3 কে স্কয়ার করি, কি পাবো? 9। এখন 4 আর 9 থেকে কি -5 পাওয়া সম্ভব? এই যে এখন আমাদের টার্গেট কি? এই যে রেজাল্টটা পেলাম স্কয়ার করার পরে, এখান থেকে আমাদের -5 কে বের করে নিয়ে আসতে হবে, তাই না? এটা তো কাজ নাকি? তাহলে 4 আর 9 থেকে -5 পাওয়া সম্ভব? অবশ্যই সম্ভব। তুমি 4 থেকে 9 কে মাইনাস করে দাও, তাহলেই -5 চলে আসবে। এখন তুমি এই জিনিসটা কাজ করা শুরু করো। -5 আমরা পাবো যদি 4 থেকে 9 কে মাইনাস করি। 4 - 9, আর 12/12 এর মতো থাকুক। ওকে,
এখন আমরা কি করব, এখান থেকে 4 মানে কি 2 স্কয়ার, 9 মানে কি 3 স্কয়ার, আর এই যে মাইনাস আছে -1 এটা, তাই না? মাইনাস সামনে থাকাই মানে কি i স্কয়ার সাথে আছে, কারণ মাইনাস মানে -1 আর -1 মানে i স্কয়ার। আচ্ছা, এতটুকু আমাদের হয়ে গেল। এখন এইটা যদি a স্কয়ার হয়, এটা যদি b স্কয়ার হয়, তাহলে 12 থেকে কি 2ab লেখা যাবে না? 2 a হচ্ছে 2, এই 2, আর b হচ্ছে 3i, এই 3i। দেখো 2 দুগুণে 4, 3 4 12, 12i, এই যে হয়ে যাবে। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, তাহলে আমি a প্লাস b হোল স্কয়ার এখানে লিখতে পারি। এখন আমরা রুট ওভার করলে প্লাস মাইনাস আসবে, আর স্কয়ারটা এখান থেকে উঠে যাবে, এই আমরা রেজাল্ট পেয়ে যাবো। তো আসলে কাজটা আশা করছি তোমরা বুঝতে পেরেছো। পরপর দুইটা করেছি, বোঝার তো কথাই, যে আমরা মূলত এই যে i এর সামনে যে সহগটা থাকবে তাকে 2 দিয়ে ভাগ দিয়ে আগে লিখবো। তারপরে এইটাকে এমন দুইটা উৎপাদকে ভাগ করতে হবে যেই দুইটা উৎপাদককে স্কয়ার করে ক্যালকুলেশন করলে i এর সামনে যে জিনিসটা থাকে, i এর সামনের যে পদটা থাকে, এই পদটা পাওয়া যাবে। যেমন -5, অথবা আগে কি ছিল, আগে ছিল -7। এখন আমরা এই ক্ষেত্রে এই যে 2 আর 3 নিয়েছি, এদেরকে স্কয়ার করেছি, স্কয়ার করার পরে 4 আর -9 পেয়েছি, 4 আর 9 পেয়েছি, তাই না? 4 আর 9 পেয়েছিলাম। এখন 4 আর 9 কে কি করলে -5 পাওয়া যাবে? যদি 4 থেকে 9 কে মাইনাস করে দিই, বাস আমাদের কাজ হয়ে গেছে। 4 থেকে 9 কে মাইনাস করে বসিয়ে দিয়েছি। এরপরে বাকিটা তো স্কয়ার বানানোর ফর্মুলা। আশা করছি ক্লিয়ার হয়েছে। আলহামদুলিল্লাহ, আশা করছি ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। এই ক্লাসে আমরা যে ম্যাথগুলো সলভ করলাম, সেম টাইপের আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ আছে, যেগুলোর সলিউশনের লিংক কমেন্ট সেকশনে দেওয়া আছে। জলদি সেগুলো একটু দেখে নাও, তাহলে ইনশাআল্লাহ ফুল কমপ্লিট হয়ে যাবে। তো সবাই মনোযোগ দিয়ে পড়াশোনা করো, আর ক্লাসটা ভালো লাগলে কমেন্টে জানাও, ফ্রেন্ড ও জুনিয়রদের মাঝে শেয়ার করে দাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।